আজ 7ই আগস্ট শুক্রবার দেখে নেব আজকের দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা খবর। প্রথমে দেখে নেব হেডলাইন্স। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। মমতার বাংলার বাড়ি হলো পশ্চিমবঙ্গ আবাস, আজই দ্বিতীয় কিস্তির টাকা। শুভেন্দু বললেন, রং ধর্ম দেখব না। প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণার টাকা ঢুকবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আপনার জন্য আয়ুষ্মান ভারত করে দেব, সিঙ্গেল বেডের ব্যবস্থাও থাকবে, কারোর সঙ্গে শেয়ার করতে হবে না, বড় কথা অগ্নিমিত্রার। 17 আগস্ট পাবেন অন্নপূর্ণার টাকা, সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে সময়, কি জানালেন মুখ্যমন্ত্রী। বিলুপ্তির পথে বাংলা মিডিয়াম, চন্দননগরের সরকারি স্কুলে মাত্র 3 পড়ুয়া, 2 শিক্ষক। রাজ্য জুড়ে 5299 লাউডস্পিকার অপসারণ অভিযান চলবে বললেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে মোদির সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা, দিল্লির দরবারে সংখ্যা তত্ত্বের জটিল সমীকরণ। 25 কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স, মোহামেডান থেকে বিতাড়িত হুমায়ুন, অথই জলে ক্লাব। এবার প্রমোটার আধিকারিকদের লাইভ জেরা, 27 অবৈধ ইমারত চিহ্নিত করে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ঠিক যেন সিনেমা, সল্টলেকে চলন্ত ট্যাক্সিতে জন্ম এক সন্তানের, হাসপাতালে প্রসব আরেকজনের। চাষের সরঞ্জামেও তোলা পুলিশের শ্রমিকের পরিবার, দিলীপ বললেন, সবই আমরা জানি। প্রসূতি ওয়ার্ডে হবে ব্রেস্ট ফিডিং কর্নার, সরকারি হাসপাতালে মায়েদের জন্য বড় পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর। মালদহে ফের টাকার পাহাড়, বাইক থেকে কাঁড়ি কাঁড়ি নগদ, মাদক সহ আটক 2। শান্তিনিকেতনে সোনাঝুরি হাটত চুরি, ব্যবসায়ীদের বারবারন্ত রুখতে অভিযানে বন দপ্তর। কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার প্রায় 1 কোটি টাকার সোনার ও রূপোর গহনা, গ্রেফতার রাজস্থানের যুবক। তারাতলা বিপর্যয়ের পর করা নজরদারি, বেআইনি নির্মাণ রুখতে ফের চালু হচ্ছে কলকাতা পুরসভার ডিজিটাল ডায়েরি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া। ফের বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম, কত টাকা হতে পারে। বিজেপিতে তোলাবাজির অভিযোগে সাসপেন্ড 22 নেতা, শোকজ করা হলো 250 জনকে। জল্পনার মাঝেই হঠাৎ শাহেদ দুয়ারে হাজির আবু তাহের খলিলুর ইউসুফ। রাষ্ট্রপতির অনুমোদন নেই, তাই আগাম শুনানি সম্ভব নয়, গুন্ডা দমন বিল নিয়ে মামলা আপাতত খারিজ হাইকোর্টে। নোট ছুতেই হাতে দুর্নীতির রং, জামমনিতে দুর্নীতি দমন শাখার ফাঁদে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। স্বাধীনতা দিবসে রাজ্যে প্রথম হরঘর তিরঙ্গা কর্মসূচি, সবাই বাড়িতে পতাকা তুলুন, আবেদন শুভেন্দুর। জেনজি দেশবিরোধী নয়, ওদের দাবি ন্যায্য, 29শে ভোট যুদ্ধের আগে তরুণদের আর কি বার্তা ভগবতের। হস্তশিল্প দিবস উদযাপিত হোক বিশেষ উৎসাহ ও উদ্দীপনায়, সোশ্যাল মিডিয়ায় আহ্বান মোদির। স্কুলে হাতে গোনা পড়ুয়া, অথচ মিড ডে মিলে পোর্টাল সংখ্যা 10 গুণ, পটাশপুরে হেডমাস্টারকে শোকজ। খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে রোগী, তৃণমূল জামানায় হয়নি রাস্তা মেরামত, এখনো যন্ত্রণায় গ্রামবাসীরা। 150 পাতার চার্জশিটে দেবরাজের অপরাধ আখ্যান সিন্ডিকেট রাজের, প্রধান সাক্ষীদের বয়ানে। E20 ইথানল সম্পূর্ণ ভারতীয়, আমেরিকান নয়, স্পষ্ট করল মোদী সরকার। বিহার থেকে বাংলায় ঢুকে পড়েছিল পুরো গ্যাং, পুজোর আগেই ওদের ছিল বিরাট টার্গেট। এবার আসছে বিস্তারিত খবরে। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রাজ্য জুড়ে 5299টি লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ মেনে অভিযান চলবে জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলা অভিযানে ইতিমধ্যে 5299টি লাউডস্পিকার অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অপসারিত লাউডস্পিকারগুলির মধ্যে 4203টি মসজিদ এবং 1096টি মন্দির থেকে সরানো হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, আদালতের নির্দেশ মেনে আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী জানান, 2022 সালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 50 ডেসিবেলের বেশি শব্দ উৎপন্ন করে এমন লাউডস্পিকার যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে থাকলে বা অপসারণ করা হবে। তার দাবি, এই নিয়ম মন্দির ও মসজিদ উভয় ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এবং কোথাও জোর করে লাউডস্পিকার খুলে নেওয়া হচ্ছে না। পুলিশ আদালতের নির্দেশ মেনেই কাজ করছে এবং অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করছে। এই অভিযানকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন,
এটি ধর্মীয় বিষয় নয়, সম্পূর্ণভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের বিষয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় অভিযোগ করেন, এই পদক্ষেপের মাধ্যমে বিশেষ একটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারের এই অভিযান ঘিরে প্রশাসনিক, রাজনৈতিক ও আইনি মহলে বিতর্ক আরও জোরালো হয়েছে। 17 আগস্ট অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে টাকা পাওয়ার সময়, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা এখনো অ্যাকাউন্টে না পৌঁছানোয় বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই বিভ্রান্তি দূর করতে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী 17 আগস্ট অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এছাড়া সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র যাচাই বা স্ক্রুটিনি কাজ জোর কদমে চলছে। এই প্রক্রিয়া কিভাবে চলছে এবং কারা এই প্রকল্পের আওতায় আসবেন, এই সংক্রান্ত সমস্ত তথ্য আগামী 10 আগস্ট সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানানো হবে। ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়। মুখ্যমন্ত্রীর দাবি, কোনো নতুন প্রকল্প বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগে, সেই কারণে রাজ্যবাসীর কাছে কিছুটা সময় চাওয়া হয়েছে। তিনি জানান, খুব শীঘ্রই সমস্ত আবেদনকারীর স্ক্রুটিনির কাজ সম্পন্ন হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা একাধিক গরমিল ছিল। সেই কারণে এবার সম্পূর্ণ যাচাই বাছাই করে প্রকৃত যোগ্যদেরই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তিনি আরও জানান, গত 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তারা আগামী 17 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য প্রত্যেক মহিলা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাবেন। এছাড়া অন্নপূর্ণা যোজনা নিয়ে কেউ বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতির অনুমোদন না মেলায় গুন্ডা দমন বিল নিয়ে আগাম শুনানি নয়, মামলা আপাতত খারিজ করল কলকাতা হাইকোর্ট। গুন্ডা দমন বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আপাতত শুনানি করতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সংশ্লিষ্ট বিলটি এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি, তাই এই পর্যায়ে মামলার শুনানি সম্ভব নয় এবং মামলাগুলি আপাতত খারিজ করা হচ্ছে। আদালত স্পষ্ট জানিয়েছে, রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর বিলটি আইন হিসাবে কার্যকর হলে আবেদনকারীরা চাইলে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন। সেই সুযোগ থাকলেও বর্তমানে এই মামলাগুলির সময়ের আগেই দায়ের করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণ। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য বিধানসভায় গুন্ডা দমন বিলটি পাশ হয়েছে। এই বিল অনুযায়ী পুলিশ সুপার বা তার ঊর্ধ্বতন কোনো পুলিশ আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার কোনো ব্যক্তিকে গুন্ডা হিসেবে চিহ্নিত করলে তাকে আটক করার নির্দেশ দিতে পারে। পাশাপাশি প্রয়োজনে 1 বছর পর্যন্ত নির্দিষ্ট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে বিলে উল্লেখ রয়েছে। এই বিলকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই আইনের অপব্যবহার হতে পারে এবং বিরোধী কণ্ঠস্বর দমন করতেই এই আইন আনা হয়েছে। যদিও রাজ্য সরকারের দাবি, রাজ্যকে গুন্ডামুক্ত করা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে, তবে রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়া পর্যন্ত এই বিল আইনি লড়াইয়ের পরবর্তী ধাপ শুরু হচ্ছে না। বাংলার বাড়ির নাম বদলে হলো পশ্চিমবঙ্গ আবাস। আজ থেকে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে, বড় ঘোষণা রাজ্য সরকারের। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এতদিনে বাংলার বাড়ি প্রকল্পের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস রাখা হয়েছে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা আজ থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। এই পর্যায়ে 18 লক্ষ উপভোক্তা এই অর্থ পাবেন। দিলীপ ঘোষের দাবি, তৃণমূল সরকারের তৈরি প্রায় 30 লক্ষ উপভোক্তার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে তার মধ্যে 12.5 লক্ষ আবেদনকারী অযোগ্য। সেই কারণে যাচাই বাছাইয়ের পর শুধুমাত্র যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যোগ্য প্রত্যেক মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। উপভোক্তাদের ক্ষেত্রে রং বা ধর্ম দেখা হবে না, সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই অনুমোদন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগে প্রকল্পের নাম নিয়ে আপত্তি থাকলেও এখন থেকে পশ্চিমবঙ্গের দেশের অন্যান্য রাজ্যের মতোই আবাসন প্রকল্প বাস্তবায়িত হবে। সেই কারণে বাংলার বাড়ি প্রকল্পের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস রাখা হয়েছে। পাশাপাশি তালিকায় থাকা অযোগ্য আবেদনকারীদের বাদ দিয়ে দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ করা হচ্ছে বলে সরকার জানিয়েছে। চন্দননগরের সরকারি স্কুলে মাত্র 3 পড়ুয়া, 2 শিক্ষক। পড়ুয়া সংকটে বন্ধ হওয়ার মুখে বাংলা মাধ্যমের আরও এক স্কুল। হুগলির চন্দননগরে সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠে পড়ুয়াদের সংখ্যা কমতে কমতে এখন মাত্র 3 জনে এসে দাঁড়িয়েছে।
এই 3 জন পড়ুয়াকে নিয়ে বর্তমানে স্কুল চালিয়ে যাচ্ছেন 2 শিক্ষক। একসময় যেখানে 50-এর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করত, সেখানে এখন কার্যত শুনশান স্কুল প্রাঙ্গণ। ফলে সরকারি এই বাংলা মাধ্যম স্কুলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। স্কুলের শিক্ষকদের দাবি, এলাকার অভিভাবকেরা আর তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করাতে আগ্রহ দেখাচ্ছেন না। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে তার স্পষ্ট কারণ এখনো জানা যায়নি। পড়ুয়া ফেরাতে শিক্ষকেরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন এবং শিক্ষা দপ্তরের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি আশেপাশে যেসব স্কুলে ছাত্র সংখ্যা কমে রয়েছে সেগুলোকে একত্রিত করার বিষয়ে আলোচনা চলছে। এদিকে সম্প্রতি বিধানসভায় চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ জানিয়েছেন, চুঁচুড়া, চন্দননগর সহ হুগলির একাধিক সরকারি স্কুলে ছাত্র সংখ্যা ক্রমশ কমছে। আবার অনেক স্কুলে ছাত্র বেশি হলেও শিক্ষক কম রয়েছে। ফলে শিক্ষক ও পড়ুয়ার অনুপাতে ভারসাম্য নষ্ট হচ্ছে। এই প্রসঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, যেসব স্কুলে ছাত্র কম অথচ শিক্ষক বেশি রয়েছেন সেখান থেকে শিক্ষকদের প্রয়োজন অনুযায়ী অন্য স্কুলে বদলি করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে যেখানে নতুন ছাত্র ভর্তি হচ্ছে না সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি স্কুলগুলির পঠন পাঠনের মানোন্নয়ন এবং শিক্ষক ছাত্রের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। পুজোর আগেই চালু হচ্ছে যুবশক্তি পোর্টাল। শিক্ষিত বেকারদের অ্যাকাউন্টে মাসে 3000 টাকা। বড় ঘোষণা রাজ্য সরকারের। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক প্রকল্প বাস্তবায়নের মধ্যেই এবার শিক্ষিত বেকারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই চালু হবে যুবশক্তি প্রকল্পের পোর্টাল। এই প্রকল্পের মাধ্যমে কর্মহীন গ্রাজুয়েটরা প্রতি মাসে 3000 টাকা এবং কর্মহীন নন গ্রাজুয়েটরা 2000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সরকার জানিয়েছে, আগে যুবশ্রী ও যুবসাথী প্রকল্পকে একত্রিত করে নতুন যুবশক্তি প্রকল্প চালু করা হচ্ছে। আগে এই দুই প্রকল্পে মাসে 1500 টাকা করে দেওয়া হতো। নতুন প্রকল্পে সেই ভাতার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। জানা গিয়েছে, আবেদনকারীদের যোগ্যতা বাড়ি বাড়ি সমীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। আপাতত এই প্রকল্পের সম্পূর্ণ দায়িত্ব থাকবে যুব কল্যাণ দপ্তরের হাতে। যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের পাশে থাকবে। তিনি আরো জানান, যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য বয়সসীমা 21 থেকে 40 বছর নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকারি আশা, পোর্টাল চালু হওয়ার পর যোগ্য আবেদনকারীরা দ্রুত নিবন্ধন করতে পারবেন এবং যাচাই বাছাই সম্পন্ন হলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মাসিক ভাতার টাকা পাঠানো হবে। 15 থেকে 20 বছরেও মেলেনি রাস্তা। খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগী। চরম দুর্ভোগে বাঁকুড়ার তালতোর গ্রামের বাসিন্দারা। বাঁকুড়ার বড়জোড়া ব্লকে ফুলবেড়িয়া বুথে তালতোর গ্রাম বাসিন্দা দীর্ঘদিনের অভিযোগ, প্রায় 15 থেকে 20 বছর ধরে গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তার কোনো সংস্কার হয়নি। বর্তমানে রাস্তার অবস্থা এতটাই বেহাল যে বর্ষাকালে কাদা, জল আর খানাখন্দে ভরে যায় পুরো পথ। ফলে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, টোটো বা রিক্সা গ্রামে ঢুকতে পারে না। গ্রামবাসীদের দাবি, কেউ অসুস্থ হয়ে পড়লে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে খাটিয়ায় চাপিয়ে দীর্ঘ পথ হেঁটে মেন রোড পর্যন্ত নিয়ে যেতে হয়। এরপর সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়। শুধু রোগীরাই নন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বারবার প্রশাসনের কাছে রাস্তা মেরামতির আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি। গ্রামের পড়ুয়াদেরও অভিযোগ, বর্ষার সময় কাদা মারিয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় পড়ে গিয়ে চোটও লাগে। সন্ধ্যার পরেই রাস্তা দিয়ে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে। এদিকে টোটো চালকদের দাবি, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অনেকেই নিরাপত্তার কারণে গ্রামে ঢুকতে চান না। দীর্ঘদিন এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবার বর্তমান রাজ্য সরকারের কাছে দ্রুত রাস্তার সংস্কারের আবেদন জানিয়েছেন তালতোর গ্রামের বাসিন্দারা। তোলাবাজির অভিযোগে বিজেপির 22 নেতা সাসপেন্ড, 250 জনকে শোকজ। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা রাজ্য নেতৃত্বের। ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্য বিজেপি। সেই নীতির অংশ হিসেবে তোলাবাজির অভিযোগে দলের 22 জন নেতাকে সাসপেন্ড করা হয়েছে এবং প্রায় 250 জনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। যদিও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, ঠিক কতজনকে সাসপেন্ড বা শোকজ করা হয়েছে সেই নির্দিষ্ট সংখ্যা এখনই প্রকাশ করা হবে না। সূত্রের খবর, গত 4 মে ক্ষমতায় আসার পর থেকেই দলের কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলেই শৃঙ্খলা রক্ষা কমিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তোলাবাজির মতো অভিযোগে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিজেপি এবং অভিযোগ প্রমাণিত হলেই কড়া প্রশাসনিক ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে দলীয় সূত্রের দাবি, এখনো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তোলাবাজির অভিযোগ সামনে আসছে, যা নেতৃত্বের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপির বক্তব্য, গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের আমলে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে তার প্রভাব এখনো সমাজের বিভিন্ন স্তরে রয়েছে। তবে সেই সংস্কৃতি বিজেপির মধ্যে স্থান পাবে না বলেই বারবার স্পষ্ট বার্তা দিচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব।
এই প্রসঙ্গে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই বলেছিলেন, দলের মধ্যে বিচ্যুতি থাকতে পারে, কিন্তু বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। অন্যদিকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বীকার করেছেন, কিছু বিধায়কের আচরণ নিয়েও দলের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই নেতা থেকে কর্মী সকলকেই বারবার সতর্ক করা হচ্ছে, যাতে দলে ভাবমূর্তি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তবে এই সাসপেনশন ও শোকজের পদক্ষেপ ভবিষ্যতে কতটা কার্যকর হয় এবং তোলাবাজির অভিযোগ কতটা কমে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ফের বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম। নতুন শুল্কের প্রভাবে সিলিন্ডার পিছু বাড়তে পারে প্রায় 18 টাকা। আগস্ট মাসের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলেও এবার ফের গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, কেন্দ্র সরকার এলপিজি ও প্রাকৃতিক গ্যাসের উপর অতিরিক্ত শুল্ক বা চার্জ বসানোর প্রস্তাব বিবেচনা করছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ইরান আমেরিকার সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে ভারত দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। সেই লক্ষ্যে এলপিজি প্রতি কিলোগ্রামে প্রায় 1 টাকা 29 পয়সা এবং প্রাকৃতিক গ্যাসের প্রতি কিউবিক মিটারে 1 টাকা 43 পয়সা অতিরিক্ত চার্জ বসানোর প্রস্তাব রয়েছে। এই প্রস্তাব কার্যকর হলেই 14.2 কেজির একটি গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 18 টাকা পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে যেখানে একটি সিলিন্ডারের দাম 968 টাকা, সেখানে তা প্রায় 1000 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এই অতিরিক্ত শুল্ক থেকে বছরে প্রায় 13,200 কোটি টাকা আয় হতে পারে। আগামী 10 বছরে দেশের জ্বালানি সঞ্চয় পরিকাঠামো গড়ে তোলা এবং এলপিজি, এলএনজি সহ বিভিন্ন জ্বালানির রিজার্ভ বাড়ানোর কাজেই এই অর্থ ব্যয় করার পরিকল্পনা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রস্তাব এখনও বিবেচনাধীন রয়েছে। এলপিজি বা প্রাকৃতিক গ্যাসের উপর নতুন শুল্ক আরোপের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কলকাতা বিমানবন্দরে বড় সাফল্য, প্রায় 1 কোটি টাকার সোনার উপর গয়না উদ্ধার। গ্রেফতার রাজস্থানের এক যুবক। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনাল এলাকা থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যের সোনা ও রূপোর গয়না উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাম অবতার সিংহ নামে রাজস্থানের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে গয়না পাচারের খবর পেয়ে বিমানবন্দরে কার্গো টার্মিনাল এলাকায় নাকা তল্লাশি শুরু করা হয়। সেই সময় স্কুটি নিয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি চালানো হলে স্কুটির ভিতর থেকে হিরে বসানো প্রায় 400 গ্রাম সোনার গয়না এবং 900 গ্রাম রূপো গয়না উদ্ধার হয়। বর্তমানে বাজার মূল্য অনুযায়ী উদ্ধার হওয়া গয়নার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। ধৃত রাম অবতার সিংহকে গ্রেফতার করে এনএসসিবিআই বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে আবেদন জানানো হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিদেশ থেকে অবৈধভাবে আনা সোনা বা মূল্যবান সামগ্রী কার্গো টার্মিনালের মাধ্যমে বাইরে পাচারের পরিকল্পনা ছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা এবং এর পেছনে কোনো বড় পাচার চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ। 25 কোটি টাকার প্রতিশ্রুতি, কিন্তু তারপর চেক বাউন্স। মোহামেডান স্পোর্টিং এর সভাপতির পদ থেকে সরানো হলো হুমায়ুন কবিরকে। বড় আর্থিক প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করতে না পারায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির বিরুদ্ধে বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তীতে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে গজল জাফরকে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, সভাপতি হওয়ার পর হুমায়ুন কবির মোহামেডানের আর্থিক সংকট দূর করার আশ্বাস দিয়েছিলেন। তিনি ক্লাবকে 25 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং অন্তত 13 কোটি টাকার দেনা মেটানোর কথাও বলেন, কিন্তু সেই প্রতিশ্রুতির কোনোটাই বাস্তবায়িত হয়নি। বরং তার দেওয়া মোট 1.5 কোটি টাকা 3টি চেক বাউন্স বলে অভিযোগ। এই ঘটনার পর ক্লাবের পক্ষ থেকে তাকে আইনি নোটিশ পাঠানো হয়। যদিও নির্ধারিত সময়ের মধ্যে কোনো সন্তোষজনক সাড়া না মেলায় জরুরি বৈঠক ডেকে সভাপতির পদ থেকে তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত ছিলেন না। এদিকে ক্লাব প্রাঙ্গণের টাকা কবে পাবো লেখা পোস্টারও পড়তে দেখা যায়। মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম জানান, ক্লাবের সংবিধান মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায় হুমায়ুন কবিরের সভাপতিত্ব মোহামেডান ক্লাবের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। তবে ক্লাবের আর্থিক সংকট এখনো বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।